বস্তায় আদা চাষের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে বস্তায় মাটি প্রস্তুত। যদি আপনার মাটি প্রস্তুত সঠিক হয় তাহলে ধরে নেবেন যে আপনার আদার ফলন ভালো হবে এবং রোগ বালাইও কম হবে। এই বিষয়গুলো সব থেকে গুরুত্বপূর্ণ। তো আমরা বস্তায় আদা চাষ করার জন্য যে কাজটা করেছি, যে আমাদের এখানে সবগুলো উপকরণ নিয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বস্তার মাটি প্রস্তুত করতেছি এবং কেন আদা চাষ করব, কোন জাত ভালো বা কোন কোন ব্যবস্থাপনা পরবর্তীতে আমাদের গ্রহণ করতে হবে, এবং আসলে বস্তায় আদা চাষ লাভজনক কিনা সেটা আমাদের একটু জানতে হবে। কারণ কোনো চাষ করতে গেলে অবশ্যই আমাদের সেই বিষয়টা সম্পর্কে ধারণা রাখতে হবে। তো চলুন আমরা দেখি যে আসলে কিভাবে আমরা বস্তায় আদা চাষ করার প্রস্তুতি নিচ্ছি এবং বস্তা মাটি প্রস্তুত করতেছি। তো শুরুতে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আমরা বস্তায় মাটি প্রস্তুত করব। তো মাটি প্রস্তুতের জন্য আপনারা ইতিমধ্যে হয়তো ইউটিউব, গুগলে বা বিভিন্ন মাধ্যমে জেনেছেন যে আমরা বস্তায় যখন আদা চাষ করব তখন আমাদের 20 কেজির মতো মাটি লাগবে। তো 20 কেজি মাটি, আসলে এই যে মাটিটা, এই মাটিটাকে আসলে ওজন করে তো আর সবকিছু করা সম্ভব না। কিন্তু যখন আপনি বস্তা করবেন তখন খেয়াল রাখবেন আমার যেন মাটি থেকে মোটামুটি 1 ফিট উপরে যেন বস্তাটা থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা একটা বস্তাকে 2 ভাগ করে নিয়েছি। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, বস্তা সংগ্রহ করতে হবে এবং এই যে সিমেন্টের বস্তা বা যে কোনো প্লাস্টিক বস্তা নিতে হবে, সেই বস্তাটাকে 2 ভাগ করে নিতে হবে। অর্থাৎ একটা বস্তা থেকে 2টা বস্তা তৈরি হবে। তারপর যে কাজটি করেছি আমরা মাটি প্রস্তুতির জন্য, আপনারা দেখছেন আমরা এখানে একটা বস্তা দিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। তবে এটাকে আপনি যদি 100 বস্তা করেন তাহলে 100 গুণ করবেন, সেইভাবে রেশিও হিসাবে আপনাকে সেই বস্তাগুলো প্রস্তুত করতে হবে। তো এখানে যেহেতু আমরা মাটি নিয়েছি একটা বস্তার জন্য, এখানে মাটির কথা বলি যে আমরা সাধারণত বলি যে বেলে দোআঁশ মাটি হচ্ছে আদা চাষের জন্য সব থেকে ভালো মাটি। তবে আমি বর্তমানে যেখানে আছি এটি হচ্ছে সুজানগর, পাবনায়। এখানে কিন্তু বেলে দোআঁশ মাটি বেশ সংকট, এখানে এঁটেল মাটি। যেহেতু এঁটেল মাটি, যদি এঁটেল মাটি হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই মাটির পরিমাণটা বড় 60% করবো মাটি। তারপরে ফাঁস গোবর, মানে ফাঁস গোবর বলতে এখানে বলা হচ্ছে যে পচা শুকনো যে গোবরগুলো আছে সেই গোবরগুলো ব্যবহার করব। এছাড়া অন্যান্য যে সারগুলো ব্যবহার করবো সেগুলো কিন্তু আমাদের এখানে আছে, সেগুলো আমি পর্যায়ক্রমে বলবো এবং ব্যবহার করব। তো এখানে আমরা মোটামুটি মাটি নিয়েছি, আমরা 15 থেকে 16 কেজির মতো মাটি নিয়েছি, একটা বস্তা ভরাতে যতটুকু লাগে ততটুকু মাটি নিয়েছি। তারপরে এখানে 1 কেজি করে ভার্মি কম্পোস্ট, এখানে কিন্তু মাটির সাথে আমাদের শুকনো গোবর দেওয়া আছে, শুকনো গোবর সব আমরা মাটি দিয়েছি। এরপরে আমরা এই যে ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি, বাজারে যে জৈব সার পাওয়া যায় সেই ভার্মি কম্পোস্ট আমরা এখানে যদি আপনি 100 বস্তা করেন 100 বস্তার মাটি আগে করে নেবেন, তারপরে উপরে এভাবে ভার্মি কম্পোস্ট দেবেন। এরপরে আমরা যেটা করবো, ছাই আছে আমাদের, ছাই দেন। 1 কেজি আমরা ভার্মি কম্পোস্ট দিলাম, 1 কেজি ছাই দিচ্ছি, শুকনা ছাই। আমার হাতে এখানে টিএসপি আছে, প্রতি বস্তায় আমরা 20 গ্রাম করে টিএসপি দেবো। 20 গ্রাম মানে আমরা যে চা চামচ দিয়ে চিনি খাই সেই চা চামচ দিয়ে 1 চা চামচ আমরা 20 গ্রাম জাস্ট এখানে টিএসপি ব্যবহার করব। এমওপি সার আমরা দেবো 20 গ্রাম। এমওপি সার কিন্তু পরবর্তীতে আমাদের আরো একবার ব্যবহার করতে হবে, যেহেতু আদা মোটামুটি 8 মাসের ফসল। পরবর্তী যখন আমরা সার দেবো তখন আমরা কিন্তু আরো একবার এমওপি সার ব্যবহার করব, এমওপি সার এবং ডিএপি সার দিলাম। এরপরে জিঙ্ক, জিঙ্ক লাগবে আমাদের 5 গ্রাম, তার মানে কয়েকটা দানা, এই কয়েকটা দানা দিয়ে দিলাম 5 গ্রাম। তারপরে আমাদের দানাদার বিষ, দানাদার বিষ আমাদের লাগবে 5 গ্রাম, এই 5 গ্রাম মতো দানাদার বিষ দিলাম। তারপরে দেবো সলুবার বোরন, সলুবার বোরন আমরা দেবো 5 গ্রাম। এটা আসলে অনুমান নির্ভর করে দেওয়া, কারণ এগুলো আসলে একুরেট করে একটা বস্তার জন্য মেপে দেওয়া হয় না। আপনার যখন এই 5 গ্রামে যখন 100 বস্তার জন্য করবেন তখন 5 গ্রামে হয়তো আপনাকে হাফ কেজি দিতে হবে, আর যেটা 20 গ্রাম সেটা 2 কেজি দিতে হবে 100 বস্তার জন্য। এটা আমরা দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের সার প্রস্তুত। এরপরে আমরা মাটিটা একটু এলোমেলো করে নেব। এই মাটিটা ইয়ে করে নেন দেখি, হ্যাঁ এই যে আমাদের মাটি প্রস্তুত হচ্ছে, এবং মাটি প্রস্তুত হতে হতে যে কথাটা আমি বলি যে আদা চাষের উপযুক্ত সময় হচ্ছে এপ্রিল এবং মে মাস। তবে যদি সেটা কন্দ দিয়ে করেন তাহলে কিন্তু এপ্রিল এবং মে মাস। তবে কোনো কারণে যদি আপনি আদা থেকে চারা তৈরি করে তারপরে যদি করতে চান তাহলে সেটা কিন্তু জুন জুলাই মাস পর্যন্ত আপনি সেই আদা রোপণ করতে পারবেন। আর আদা চাষ কেন করবেন, আসলে বসত বাড়ির আশেপাশে যে ছায়াযুক্ত জায়গা থাকে বা আপনার যদি কোনো বাগান থাকে, আম বাগান, লিচু বাগান, যে কোনো বাগানে দেখা যাচ্ছে ছায়া জায়গায় আপনি কোনো চাষ করতে পারতেছেন না। যেমন এখানে আমরা যে জায়গাটাতে আছি এখানে আমরা মোটামুটি 2000 বস্তায় আদা চাষ করার প্রস্তুতি নিয়েছি। এটি কিন্তু রাস্তার ধারে পরিত্যক্ত জায়গা। এই পরিত্যক্ত জায়গাতে যেখানে আপনার অন্য কোনো ফসল হবে না এবং ছায়াযুক্ত জায়গা, সেই জায়গাগুলোতে আমরা কিন্তু চাইলেই সহজে বস্তায় আদা চাষ করতে পারতেছেন। এটা যেমন বাড়তি আপনার জমির খরচ হচ্ছে না, অতিরিক্ত একটা ফসল পাচ্ছেন, তার মানে উভয়ের পক্ষ থেকে আপনি লাভ পাচ্ছেন। এখন এভাবে যখন আমরা প্রস্তুত করছি, তো আমরা যদি একটা এস্টিমেটের কথা বলি যে আসলে বীজ থেকে শুরু করে বস্তা তৈরি পর্যন্ত শ্রমিক সহ এবং সার বালাইনাশক পর্যন্ত আপনার কত খরচ হবে, ধরে রাখেন যে প্রতি বস্তায় আপনার খরচ হবে এভারেজে 40 থেকে 45 টাকা। এভাবে যদি আপনি 100 বস্তা করেন তাহলে আপনার খরচ হবে 4,500 থেকে 5,000 টাকা সর্বোচ্চ। এবং আপনি এখান থেকে 100 বস্তা থেকে যদি আপনি কমপক্ষেও আদা পান, আমরা অনেক জায়গায় শুনেছি যে 1.5 কেজি পর্যন্ত বস্তা আদা পায়, তো আমি 1.5 কেজি আদা ধরবো না, আমি ধরে নিলাম যে আপনি
বস্তায় আদা পাচ্ছেন হাফ কেজি মানে 500 গ্রাম, তাহলে আপনার 100 বস্তায় 50 কেজি আদা হবে। এখানে দুইটা কন্দ, জাস্ট আমরা যে কন্দগুলো ব্যবহার করব এই কন্দগুলো 35 থেকে 50 গ্রামের এক একটা কন্দ। এই কন্দগুলো থেকে দেখা যাবে যে আপনি এভারেজ দেখা যায় 100 বস্তার জন্য আপনার হয়তো 4 কেজি আদার দরকার হবে। এই 4 কেজি আদা থেকে আপনি 50 কেজি আদা কম পক্ষে পাবেন। 50 কেজি আদার দাম নর্মাল বাজার মূল্য 200 টাকা কেজি হলেও দেখা যাবে যে 10,000 টাকা। তার মানে আপনি ইনভেস্ট করতেছেন 5,000 টাকা, আপনার আসতেছে 10,000 টাকা। অর্থাৎ আপনার পরিত্যক্ত যে জায়গাটা, সেই জায়গাটার একটা সদ্ব্যবহার নিশ্চিত হচ্ছে এবং ফাও ফাও আপনার একটা বাড়তি আয় চলে আসতেছে। তো আমরা এখানে মাটিটা প্রস্তুত করেছি, মাটি ভরাট করতেছি এই বস্তায়। মাটিটা একটু শক্ত করে দেবো আমরা, এবং মাটিটা মিহি হয়ে গেছে দেখেন। এখন এখানে যেহেতু আমরা বিভিন্ন জৈব সার ব্যবহার করছি, যার কারণে এটি বলতেই পারি যে আমাদের এখন উর্বর মাটি, এবং মাটির জোর যে অবস্থা সেটা দেখেন যে মাটির জোর সঠিক পরিমাণে আছে। আদা মোটেও জলাবদ্ধতা বা অতিরিক্ত পানি পছন্দ করে না, যতটা সম্ভব কম পানি ব্যবহার করতে হবে। আমাদের এই বস্তা ভরাট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা আরেকটু হালকা মাটি হবে। হ্যাঁ, এই যে হয়ে গেছে। এরপরে আসি যে বীজের কথায়, যে আসলে বাজারে বিভিন্ন ধরনের আদা বীজ আছে। অনেকে বলে থাকেন যে আসলে বাজারে যে আদাটা আছে সেই আদা থেকে আমার আদা হবে কিনা। অবশ্যই গাছ হবে, তবে সেখানে ফলন কম হবে। কারণ আপনারা জানেন যে আদা 8 মাসের ফসল। সাধারণত দেখা যাচ্ছে যে আমরা বাজারে যে আদাটা খাওয়ার জন্য পাই, সেই আদাটা আমাদের অক্টোবরের দিকে বা নভেম্বরের দিকে সেই আদাটা তুলে নেয়। কিন্তু আমাদের যে বীজটা করে সেই বীজটা ওই সময় তুললে এই বীজটা আবার মাটির ভিতরে ঢেকে রাখা হয় এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তার কারণে হচ্ছে যে বীজ এবং খাওয়ার আদা কিন্তু এক না। বাজারে বিভিন্ন ধরনের আদা আছে, দেখেন যে এখন নতুন যে আদা হচ্ছে বাড়ি আদা 2, এটি অনেক ভালো, কারণ এর ফলন বেশি এবং রোগ বালাই তুলনামূলক কম হয়। এছাড়াও বাড়ি আদা 3 আছে, এগুলো চাষ করতে পারেন। আমাদের মশলা গবেষণা বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে আপনারা এই আদার বীজগুলো সংগ্রহ করতে পারেন। তো আমরা তেমনি একটি বীজ বাড়ি আদা 2 এটি সংগ্রহ করেছি। তো সংগ্রহ করার পর প্রথমে যে কাজটি করতে হবে, এটাকে আপনি 2 ভাবে সংরক্ষণ করতে পারেন। প্রথমে নিয়ে এসে আপনাকে বাসায় 15 থেকে 20 দিন রাখতে হবে, কারণ আমাদের চারাটা অঙ্কুরিত হওয়ার জন্য সময় দিতে হবে। সেটা কিভাবে করবেন, এটা নিয়ে আসার পরে আপনার ঘরের মেঝেতে যেখানে ছায়াযুক্ত জায়গা আছে, ঠান্ডা জায়গা আছে, সেই জায়গায় রেখে দেবেন। তবে রেখে দেওয়ার আগে যেটা করবেন, কাঁচা গোবর পানিতে গুলিয়ে নিয়ে তারপর এটা সেখানে ডুবিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এটাকে রেখে দেবেন। এটা একটা পদ্ধতি। অথবা এই আদাটা এনে সেখানে বালু মাটিতে যদি রেখে দেন, তারপরও কিন্তু 15-20 দিন পরে চারা অঙ্কুরিত হবে। তারপর যখন অঙ্কুরিত হবে, যেমন আমার হাতে এই যে আদাটা আছে, এটা হয়তো 100 গ্রাম হবে। এই 100 গ্রামটাকে আমি 4টা ভাগ করতে পারবো। এই যে এখানে যেমন চোখ আছে, অঙ্কুরিত চোখ, এটাকে আমরা ভেঙে নেব। এটা আসলে ধরেন যে কত গ্রাম হবে, 20 থেকে 25 গ্রাম। তারপর এই অংশটাকে ভেঙে নেওয়া যাবে। এখানে যেহেতু আবার চোখ আছে, আবার একইভাবে এখানে আরো চোখ আছে, এই অংশটাকে ভাঙবো। এভাবে আমরা 4টা টুকরো করব। এরপরে আমরা এই বীজটা শোধনের একটা ব্যাপার আছে। এই কারণে আমরা রোপণের পূর্বে যখন চোখ বড় হয়ে যাবে আমরা ভেঙে নিলাম। তারপরে এই রোপণের পূর্বে আমরা যেটা করব, প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে কার্বন ডাইঅক্সাইড অথবা 2 গ্রাম করে কপার অক্সিক্লোরাইড নেব, নিয়ে গুলিয়ে নিয়ে তারপর সেখানে একটু ডুবাবো, কয়েক সেকেন্ড ডুবিয়ে নিয়ে তারপরে এই অংশটাকে আমরা এই বস্তায় বসিয়ে দেবো। এখন আমরা এই কন্দ বসাবো। তো কন্দ বসানোর জন্য আমরা যদি একটি বসাই, যদি একটি কন্দ দেই, তাহলে আমরা ঠিক মাছ বরাবর 1/2 ইঞ্চি পরিমাণ এরকম করে নেব, মানে একটু গর্ত করে নেব 1/2 থেকে 1 ইঞ্চি পরিমাণ। তারপরে এই কন্দটি আমরা এখানে বসিয়ে দেব। তারপর উপরে হালকা করে মাটি দেব। উপরে মাটিটা যেন আমরা যে মাটিটা দিচ্ছি, এই মাটিটা দেখা যাচ্ছে যে উপরে হয়তো 1/2 ইঞ্চিরও কম থাকে, এইভাবে থাকলে ব্যাস ওকে। আবার একইভাবে আমরা যদি এখানে 2টা বসাই, তাহলে কিন্তু আমরা এই মাঝখানে বসাবো না, তখন দুই সাইডে বসাবো। এই যে এক সাইডে দিলাম, আবার এই সাইডে একবারের জন্য সাইডে না হয় সেটা মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় অংশটি আমরা এখানে বসাবো। এই 2টা অংশে আমরা বসিয়ে দিলাম এইভাবে। আমি এবং এই বস্তার মাটিটা এমন ভাবে করব, যদি আমার বস্তা বড় হয় তাহলে এখানে অবশ্যই আমি পানি পড়লে, বৃষ্টির পানি পড়লে যেন পানি দ্রুত নেমে যায় সেই ব্যবস্থাটা করে রাখবো। 2 সাইডে যেন আমাদের ছিদ্র থাকে, অথবা বস্তা যেন এরকম থাকে যেন এই জায়গার ভিতরে আমার পানি জমে না থাকে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। 1 মাস পরে কিন্তু আমাদের এখান থেকে চারা বেশ বড় হওয়া শুরু করবে। যখন আমার চারা 5 থেকে 6 ইঞ্চি হবে, তখন আমি কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলো আমরা 15 থেকে 20 দিন পর পর স্প্রে করতে থাকবো। আপনারা সবসময় মনে রাখবেন যে কোনো রোগ ধরার আগে যদি ব্যবস্থাপনা গ্রহণ করেন তাহলে কিন্তু প্রতিরোধ করা যায়। যদি কোনো কারণে আপনি পরবর্তীতে মানে রোগ ধরার পরে ব্যবস্থাপনা নেন, তাহলে কিন্তু সেটি এত সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এই কারণে আগাম ব্যবস্থাপনা আমাদের নিতে হবে। অন্তত 15-20 দিন পর পর আমরা একটা করে ছত্রাকনাশক দেবো, কপার অক্সিক্লোরাইড গ্রুপে ছত্রাকনাশক স্প্রে করে দেবো। আদায় সাধারণত দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ব্লাস্ট বা ছত্রাকের যে সমস্যা সেগুলো একটু বেশি হয়, কন্দ পচা বেশি হয়। এই কন্দ পচার জন্য আমরা সে কারণে বীজটাকে শোধন করে নেব কার্বন ডাইজিম বা কপার অক্সিক্লোরাইড দিয়ে, এবং 15-20 দিন পর পর আমরা একটা করে স্প্রে করে দেবো।
আর পোকামাকড় সেরকম হয় না। তারপরে যদি যখন আমরা স্প্রে করব তখন আমরা 1 মাস পর যখন একটা স্প্রে করব তখন দেখা যাবে একটা করে কীটনাশকের সাথে আমরা স্প্রে করতে পারি যদি প্রয়োজন মনে করেন, অথবা না করলেও চলে, শুধু ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে। এটা যদি আমরা রেগুলার করি তাহলে দেখা যাবে যে আমাদের আদা বাড়তে থাকবে। আপনারা দেখছেন যে এখানে আমরা ইউরিয়া সার নিয়ে এসেছি কিন্তু ব্যবহার করিনি। যখন আদা গাছ 1.5 থেকে 2 মাস হবে, অর্থাৎ 10 থেকে 12 ইঞ্চি হয়ে যাবে, তখন আমরা গাছের গোড়া থেকে কমপক্ষে 2 থেকে 3 ইঞ্চি দূর দিয়ে এই ইউরিয়া সার ঠিক এইভাবে দূর দিয়ে এভাবে দিয়ে দেবো। মাটিটাকে আলগা করে নেবো, এভাবে দিয়ে মাটিটাকে আলগা করে নেবো। এটা আমরা 45 থেকে 50 দিনে করব। তারপর যখন 70 থেকে 80 দিন হবে তখন আরো আমরা এই এখানে ইউরিয়া সার এবং এমওপি সার 10 গ্রাম 10 গ্রাম করে দেব। এভাবে পর্যায়ক্রমে আমরা আসলে সার ব্যবহার করব। এটা আসলে পরবর্তীতে গাছের গ্রোথের উপর ডিপেন্ড করবে। গাছের চেহারা দেখে বোঝা যাবে যে তার সার প্রয়োজন নাকি ছত্রাকনাশকের প্রয়োজন। এটা অবস্থা দেখে সেরকম ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। এবং এজন্য অবশ্যই আপনার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে, সেখানে উপসহকারী কৃষি কর্মকর্তা বিন্দু আছে, তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের কাছে পরামর্শ নেবেন। তারা সঠিক সময়ে অবশ্যই যখন যেটা প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে অবশ্যই হেল্প করবে। তো এতক্ষণ যারা এই ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি বিশ্বাস করি যে আপনারা যারা এই ভিডিওটি দেখলেন, যদি এভাবে আপনারা বস্তা প্রস্তুত করেন তাহলে আমি বিশ্বাস করি যে ভালো ফলন পাবেন। এবং অনেকেই বলে থাকে এবং নিজের বাস্তব অভিজ্ঞতা অনেকে বলেছেন যে 1 থেকে 1.5 কেজি ফলন হয়। তবে আমি আমার ভিডিওতে বলেছি যে আমি 1.5 কেজি হিসাব ধরিনি, আমি শুধুমাত্র 500 গ্রাম করে হিসাব ধরেছি। যে যদি আমার 500 গ্রাম করে এই বস্তায় আদা হয় তারপরে আমরা লাভজনক একটা ফসল পাবো। এবং বসত বাড়ির আশেপাশে যেখানে আমার পরিত্যক্ত জায়গা, পতিত জায়গা, সেই জায়গাগুলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু একটা ফসল তুলতে পারতেছি। তো আমি অনুরোধ করবো যে আপনাদের যাদের যতটুকু জায়গা আছে অন্তত পরিবারের চাহিদার জন্য 10টা বস্তায় করুন। এবং 10টা থেকে আস্তে আস্তে যদি ভালো লাগে পরবর্তী বছর 20টা করবেন, 50টা করবেন, এভাবে আস্তে আস্তে হাজার হাজার বস্তা করবেন। এবং আমাদের পতিত কোনো জায়গা পরিত্যক্ত থাকবে না, সব জায়গাতে আমরা এভাবে চাষের আওতায় নিয়ে আসতে পারবো। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুশাসন প্রতিটি ইঞ্চি সদ্ব্যবহার নিশ্চিত করা, সেটি যেমন নিশ্চিত হবে, পাশাপাশি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষি এবং কৃষকের পাশে আছি। আমরা সার্বিকভাবে সকল রকমের পরামর্শ এবং কারিগরি সহায়তা দিয়ে আপনাদের সাথে আছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।